এবার ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে ব্লিংকেন। আরো জানিয়ে দিব, এবার গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এদিকে ইউক্রেনীয় সেনাদের হাতে 12 জন ভারতীয় নিহত, নিখোঁজ অন্তত 16 জন। এবার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করছে ইরান ও রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইউক্রেনের রাতভর রুশ বিমান হামলা, নিহত অন্তত 4 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবিব এবং আল কুদস অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মেহের নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে, আর এই হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে। এদিকে ইয়েমেন থেকে আরো একটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেল আবিব এবং তার আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। জায়নিস্ট মিডিয়া জানিয়েছে, শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন সক্রিয় হয়। এদিকে শেষ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পর পরিবার এবং প্রিয়জনদের সাথে দেখা করার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক চালানো হচ্ছে বোমা হামলা। আল জাজিরার লাইভ প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সবার মিশ্র অনুভূতি দেখা যাচ্ছে। কিছু মানুষ খুব বেশি, কেউ কেউ খুব সাবধানী। অন্যরা রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিন গণনা করছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছেন অনেকের প্রিয়জন। গাজায় শিশুরা স্লোগান দিচ্ছে আর জিজ্ঞেস করছে, যুদ্ধবিরতি কখন হবে, আমরা কবে উত্তরে আমাদের বাড়িতে ফিরে যাব। শিশুরাই সবচেয়ে বেশি অপেক্ষা করছে যুদ্ধবিরতি চুক্তির জন্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চুক্তির কথা ঘোষণার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় 110 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান বলেন, এই চুক্তি যা 2024 সালের মে মাসে প্রস্তাব করা হয়েছিল, প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যাবসায়কে প্রমাণ করে। তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করেছে। অন্যদিকে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা 15 মাসের সংঘাতের পর বুধবার গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। চুক্তি অনুযায়ী রোববার যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, গাজার স্থানীয় সময় সকাল 8:30 থেকে
এটি কার্যকর হবে। এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর 469 দিনের আগ্রাসী অভিযান ও হত্যাযজ্ঞের অবসান ঘটতে যাচ্ছে। এদিকে বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের শেষ সংবাদ সম্মেলন রূপ নেয় উত্তপ্ত বিতর্কে। ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং রুমে অস্বাভাবিক দৃশ্যটি দেখা যায়। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে গত 15 মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে প্রশ্ন করতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন সাংবাদিকেরা। শ্যাম হুসেইনি নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন, অপরাধী আপনি কেন হেগে নেই? দীর্ঘদিন বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত ওই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইঙ্গিত করে একথা বলেন। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষে অচেনা এই সাংঘর্ষিক দৃশ্যের সমাপ্তি ঘটে নিরাপত্তা কর্মীরা হুসেইনিকে ধরে নেওয়ার মধ্য দিয়ে। এবার গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে বেশ আশার আলো দেখা দিয়েছে, কারণ গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার 6টা থেকে বুধবার 6টা পর্যন্ত দক্ষিণ কমান্ডের পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার ঘোষণা করেছে কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন যে স্থানীয় সময় সোমবার হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা আলোচনা করেছেন। চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে এই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, বন্দি বিনিময় বিষয়ে দ্বিমত থাকায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। এদিকে ইউক্রেনীয় সেনাদের হাতে 12 জন ভারতীয় নিহত, নিখোঁজ অন্তত 16 জন। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে 12 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরো 16 জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, মোট 126 জন ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এ সপ্তাহের শুরুতে ভারত জানায় তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়ার সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গত 14 জানুয়ারি কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখ যুদ্ধে নিহত হওয়ার খবর আসে। এরপর থেকে বিষয়টি নিয়ে তৎপর হয় নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এখনো যারা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, আজ পর্যন্ত আমরা রাশিয়ার সেনাবাহিনীতে 126 জন ভারতীয় কাজ করার ব্যাপারে অবগত হয়েছি। তাদের মধ্যে 96 জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তাদের রাশিয়ার সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে 18 জন ভারতীয় এখনো যুদ্ধ করছেন। তাদের মধ্যে 16 জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে 12 ভারতীয় যুদ্ধে নিহত হয়েছেন। এবার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করছে ইরান ও রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার মস্কো সফর শুরু করেছেন। তার এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই নেতা ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবেন। তাদের এ চুক্তির মধ্যে থাকছে আরো ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। রাশিয়া ও ইরানের মধ্যে এ ধরনের চুক্তি পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে পারে। গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর পেজেশকিয়ানের এটাই প্রথম ক্রেমলিন সফর। তার এ সফরে চুক্তি সইয়ের আগে দ্বিপাক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই নেতার মধ্যে এ বৈঠকে তাদের সম্পর্ক আরো দৃঢ় করবে।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক্স, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন। চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের রাতভর রুশ বিমান হামলা, নিহত অন্তত 4 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, শনিবার ভোরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেভোচেনোকিভস্কি জেলায় হামলা চালানো হয়েছে। মেয়র ভিতালি ক্লিচকো শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রুশ হামলায় সেভচেনোকিভস্কি জেলার ভবনগুলোর দরজা জানালা ভেঙে পড়েছে। একটি মেট্রো স্টেশনেও হামলা চালানো হয়েছে। এছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। তবে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা পরিষ্কার নয়। ক্লিচকো আরো জানান, রাজধানী কিয়েভ জুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভে বড় ধরনের হামলার ঘটনা ঘটল। এর আগে নতুন বছরের শুরুর দিকে কিয়েভে রাশিয়ার হামলায় 2 জন নিহত হয়।